This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিস্ফোরণের আগে হরিয়ানার নুহে ঘর ভাড়া নিয়েছিল জঙ্গি ডাক্তার ওমর, এমনটাই তথ্য সামনে আসছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, নাশকতার প্রায় 10 দিন আগে নুহের হিদায়াত কলোনিতে একটি বাড়ি ভাড়া নিয়েছিল ওমর। কথা বলবো আমাদের সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে। সায়ন্ত থেকে এই মুহূর্তে যে রিপোর্ট নেব, যে তথ্য নেব, সায়ন্ত, এই ওমর সে একটা ঘর ভাড়া নিয়েছিল, দিল্লি পুলিশ এমনটাই জানিয়েছে। তার সঙ্গে কি বিস্ফোরক ছিল এবং সেই বিস্ফোরক সে কোথায় অ্যাকচুয়ালি সরাবে, সে কারণেই কি ঘর ভাড়া নেওয়া, কি জানা যাচ্ছে? দেখো, হরিয়ানার এই যে নু বলে জায়গাটি, এটা কিন্তু মূলত রাজস্থান বর্ডার, অর্থাৎ হরিয়ানা ও রাজস্থান বর্ডার থেকে সামান্য কিছু কিলোমিটার দূরে হচ্ছে এই নু। মূলত এই জায়গাটিকে বিস্ফোরক নেওয়ার কাজে এবং বিস্ফোরক রাখার কাজে ব্যবহার করেছিল উমর মোহাম্মদ নবী। এবং যেটা তদন্তকারীরা জানতে পেরেছে যে ঘটনা তো 10 নভেম্বর ঘটনা ঘটেছে, তার ঠিক 10 দিন আগে এই নুয়ের হিদায়ত কলোনিতে ঘর ভাড়া নিয়েছিল উমর। এবং কার কাছ থেকে ভাড়া নিয়েছিল? আলফালা ইউনিভার্সিটির ইলেকট্রিশিয়ান শোয়েবের কাছ থেকে। কারণ শোয়েবের শ্যালিকার ঘর ছিল এই হিদায়ত কলোনিতে, সেই বাড়িটি ভাড়া নিয়েছিল। কিন্তু তদন্তকারীরা আশপাশের বাসিন্দাদের কাছ থেকে কথা বলে জানতে পেরেছে যে উমরের উপস্থিতি কেউ জানতে পারতো না, কারণ সে একদম ভোরের দিকে বেরিয়ে যেত এবং একদম মাঝরাতের দিকে ফিরত। এবং এখানেই মূলত বিস্ফোরক রাখা হয়েছিল এবং এইখান থেকে বিস্ফোরক নিয়ে উমর বেরিয়েছিল দিল্লির উদ্দেশ্যে। তদন্তকারীরা কিন্তু এটাও জানতে পেরেছে। সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করেছে। এমনকি এইখান থেকে যে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তাতে দেখা গিয়েছে যে ফিরোজপুরের ঝিকরা এবং ফিরোজপুরের অন্য একটি জায়গা থেকে সে এটিএমে ঢুকেছিল, কিন্তু সেখান থেকে সে টাকা তুলতে পারেনি। এরপর বিস্ফোরক নিয়ে সে বেরিয়ে যায় এবং বিস্ফোরক নিয়ে বদরপুর বর্ডার হয়ে সে কিন্তু দিল্লিতে প্রবেশ করেছিল। মাঝখানে কিন্তু একাধিক রুট বদল করেছিল। সেই প্রত্যেকটি জায়গা সিসিটিভি ফুটেজ কিন্তু ইতিমধ্যে তদন্তকারীরা পেয়েছে। তবে এই বাড়িটি যেহেতু শোয়েবের শ্যালিকার, ইতিমধ্যে শোয়েব কিন্তু তদন্তকারীদের হেফাজতে রয়েছে। এক্ষেত্রেও ওই আলফালা ইউনিভার্সিটির একটা লিঙ্ক, একটা যোগসাজশ রয়েছে, একটা কানেকশন, সেই বিষয়টা জানা গেল। তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজ। দিল্লি নাশকতায় হাওয়ালা যোগ। সূত্রে খবর, হাওয়ালার মাধ্যমে 20 লক্ষ টাকা পেয়েছিল জঙ্গি ডাক্তার ওমর, এমনটাই জানা যাচ্ছে। সুমন আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। সুমন, প্রশ্ন উঠছিল প্রথম থেকেই যে এই যে নাশকতার জন্য এত টাকা পয়সার প্রয়োজন, সেটা কোথা থেকে আসছিল? অবশেষে জানা গেল হাওয়ালা যোগ। আরো ডিটেলস নেব। একেবারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি যে তদন্ত করছে, সেখানে কিন্তু এই সন্ত্রাসী মডিউলের অর্থ যোগান দেওয়ার ক্ষেত্রে হাওয়ালা বা অবৈধ যে অর্থের চ্যানেল ব্যবহার হয়েছিল সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে যে উমরের কাছে প্রায় 20 লক্ষ টাকা অবৈধ আর্থিক উপায়ে পৌঁছেছিল হাওয়ালার মাধ্যমে। এবং তার মধ্যে এই হাওয়ালা ডিলারদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা শুরু করা হয়েছে যে কিভাবে টাকা এলো, কোথেকে টাকা এলো। এবং যেটা জানা যাচ্ছে, অভিযুক্ত ডাক্তাররা নূ বাজার থেকে প্রচুর পরিমাণে নগদ দিয়ে সার কিনেছিল এবং সেই নগদের ক্ষেত্রে কিন্তু এই হাওয়ালার টাকায় ব্যবহার করেছিল। ফিরোজপুর এটিএম থেকে কিন্তু টাকা তোলা হয়েছিল, এটাও কিন্তু জানা গিয়েছে। এবং হাওয়ালার মাধ্যমে এই অবৈধ চ্যানেল ব্যবহার করে কিন্তু এই নগদ টাকা উমরদের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল। বেশ, ধন্যবাদ সুমন। আর এই মুহূর্তে আরো একটা আপডেট আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। দিল্লিতে বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার কার্তুজ, 3টি 9mm ক্যালিবার কার্তুজ উদ্ধার করলেন তদন্তকারীরা, যার মধ্যে 2টি তাজা কার্তুজ ও একটি খোল। উদ্ধার হওয়া কার্তুজগুলি ব্যবহার করেন পুলিশ অফিসাররা বা সশস্ত্র বাহিনী। কিভাবে বিস্ফোরণ স্থলে এই কার্তুজ এলো, তদন্তে পুলিশ। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, দিল্লিতে বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয়েছে কার্তুজ, 3টি 9mm ক্যালিবার কার্তুজ উদ্ধার করলেন তদন্তকারীরা, যার মধ্যে 2টি তাজা কার্তুজ এবং একটি খোল। উদ্ধার হওয়া কার্তুজগুলি ব্যবহার করেন পুলিশ অফিসাররা বা সশস্ত্র বাহিনী। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সায়ন্ত থেকে একটু ডিটেলস দেওয়ার চেষ্টা করবো। সায়ন্ত, যে তথ্য এই মুহূর্তে আসছে যে বিস্ফোরণ স্থল, সেখান থেকে কার্তুজ এবং কার্তুজের খোল উদ্ধার হয়েছে, সেগুলো তো পুলিশ অফিসার, সশস্ত্র বাহিনী তারা ব্যবহার করেন, ওখানে কিভাবে এলো? কার্তুজ উদ্ধার হয়েছে এবং 3টে কার্তুজ মূলত
যেখানে বিস্ফোরণ হয়, অর্থাৎ যেখানে গাড়িটা বিস্ফোরণ হয়েছিল তার থেকে ঠিক 2 হাত দূরেই পড়েছিল। 3টি কার্তুজ মিলেছে, কার্তুজের খোল মিলেছে। স্বাভাবিকভাবে কোথাও তদন্তকারীরা মনে করছে এই কার্তুজগুলো যে উমর মোহাম্মদ নবীর অর্থাৎ নিজের সঙ্গে যে আগ্নেয়াস্ত্র রেখেছিল এবং সেটি ব্লাস্টের পর কোথায় গেল সেটাও মূলত দেখার, সেটা ব্লাস্টের পর সম্পূর্ণ গলে গেল নাকি কোথাও উড়ে গিয়ে পড়লো সেটাও মূলত খোঁজ করা হচ্ছে। তবে যে 3টি কার্তুজ উদ্ধার হয়েছে সেই কার্তুজগুলো ও কোথাকার তৈরি, কোথা থেকে বেরিয়েছিল বা কোথায় কেনা হয়েছিল তার কার্তুজের নম্বর দেখে মূলত জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। তবে এই কার্তুজগুলো কিন্তু একটা সাইড না, 2টো পড়েছিল একটা দিকে এবং আর একটি পড়েছিল অন্য দিকে। এই 3টি কার্তুজ যাবতীয় উদ্ধার করা হয়েছে। ফরেন্সিক বিশেষজ্ঞরা কিন্তু কার্তুজেরটিকে নিয়ে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করছেন এবং এই কার্তুজ যে উমর নবীর আগ্নেয়াস্ত্র সেই সম্পর্কে নিশ্চিত হয়েছেন তদন্তকারীরা। তনিষ্ঠা, বেশ, তুমি সঙ্গে থাকো সায়ন্ত। ব্যাক টু ব্যাক তথ্য আসে আপনাদেরকে জানিয়ে রাখি। দিল্লিতে নাশকতা সরল ডাক্তার শাহিনের নাম। কানপুর মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের বোর্ড থেকে শাহিনের নাম সরল। এই মুহূর্তে আপডেট আসছে, ব্রেকিং নিউজ টিভি9 বাংলায়। শাহিনের আইএম এর সদস্য পদ আজীবন বাতিলের প্রক্রিয়া শুরু উত্তরপ্রদেশ শাখার। একটা নাম ঘুরে ফিরে আসছে, তা হচ্ছে আল ফালাহ। এই ফরিদাবাদের ডক্টর মডিউলের আতুর ঘর ছিল এই আল ফালাহ বিশ্ববিদ্যালয়। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এনআইএ স্ক্যানারে এই মেডিকেল প্রতিষ্ঠানের 15 জন চিকিৎসক। সন্দেহভাজন ডাক্তারদের ফোন বন্ধ। কোথায় ওই ডাক্তাররা? কেন তদন্ত এড়াতে চাইছেন ওরা? ওই সন্দেহভাজনদের নাগালে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তদন্তকারীরা। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, আল ফালাহ সন্ত্রাসদের ঘর, আতুর ঘর এই ডক্টর মডিউলের আতুর ঘর আল ফালাহ বিশ্ববিদ্যালয়। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এনআইএ স্ক্যানারে এই মেডিকেল প্রতিষ্ঠানের 1, 2 নয় 15 জন চিকিৎসক। সন্দেহভাজন ডাক্তারদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। আর ওই ডাক্তাররা কোথায় রয়েছে, কেন তদন্ত এড়াতে চাইছেন, এই সন্দেহভাজনদের নাগালে পেতে চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা। ভয়ঙ্কর সেই বিস্ফোরণ 10-11 নাশকতার সেই দুঃস্বপ্ন মুছে আজ থেকে ফের খুলছে লালকেল্লা। ছবি দেখাবো আপনাদের। আজ সকাল 10টা থেকেই পর্যটকদের জন্য খুলে যাচ্ছে লালকেল্লা। সায়ন্ত আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে, সরাসরি সায়ন্ত থেকে একটু ছবি দেখবো এবং তার পাশাপাশি জানতে চাইবো ঠিক কতটা আঁটো নিরাপত্তা, সাধারণ মানুষজন যারা রয়েছেন তাদের মধ্যে কি এখনো কোথাও একটু হলেও আতঙ্ক রয়ে গেছে? দেখো, ইতিমধ্যে লালকেল্লার গেটের সামনে বিস্ফোরণ ঘটেছিল গত 10 নভেম্বর, সেই তারপর থেকে লালকেল্লা বন্ধ করে দেওয়া হয়েছিল এবং রবিবার আজ থেকে লালকেল্লা খুলে গেল এবং তুমি দেখতে পাচ্ছ বহু পর্যটক তারা আসতে শুরু করেছেন এবং তারা কিন্তু মূলত এই লালকেল্লা খোলার অপেক্ষাতেই ছিলেন। আমি একবার যারা আসছেন তাদের সঙ্গেও কথা বলবো এবং তারা মূলত একটা বিষয়, এই লালকেল্লা দেখার জন্য কিন্তু গত 1 সপ্তাহ ধরে অপেক্ষা করেছেন এবং তারা অপেক্ষায় ছিলেন একটাই কারণ লালকেল্লা না দেখলে দিল্লি দেখা হয় না, এটা অনেকেই মনে করেন। এবং কথা বলা যায়, নিরাপত্তাটা একটু যদি ঘুরিয়ে দেখাও। আমি তোমাকে নিরাপত্তার প্রথম ছবিটা একবার ঘুরিয়ে দেখবো। দেখো, এইখান থেকে মূলত এতদিন গাড়ি ঢুকতে দেওয়া হতো এবং ভেতরে হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া, কিন্তু বিস্ফোরণ ঘটনার পর থেকে কিন্তু এইখানে দিল্লি পুলিশে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না, গাড়ি বাইরে পার্কিং করতে হচ্ছে এবং যারা পর্যটক যারা আসছেন তাদেরকে ভেতরে হেঁটে যেতে হচ্ছে এবং এই ছবিটাই কিন্তু দেখা যাচ্ছে বহু মানুষ এখানে এসে তারা ফিরে যাচ্ছে, গাড়ি রাখতে হচ্ছে অনেকটা বাইরে, তারপর হেঁটে ঢুকতে হচ্ছে। ভেতরে পুলিশি নিরাপত্তা আছে, দিল্লি পুলিশের নিরাপত্তা আছে। আমি যারা সাধারণ মানুষ তাদের সঙ্গে কথা হলো। আপনার কাছে আয়, हम आए हैं कर्नाटक से आए हैं। कर्नाटक से आए। इतना दिन तो बंद था, आप लोग की पहले वाला घूम के चले गए थे? हाँ घूम के चला जाता, कोई प्रॉब्लम नहीं। प्रॉब्लम था। अभी क्या अच्छा लग रहा है? लाल किला तो खुल गया, रेड फोर्ट तो हाँ हम भी डिफेंस के हैं। खुल गया। अच्छा, हाँ, हमको कोई डर नहीं है, हम आराम से घूम के आएंगे। कोई चिंता भी नहीं? कोई इसमें कौन सा चिंता है? सिक्योरिटी कैसे देखा? कौन सा लाल किले के आसपास में सिक्योरिटी कैसे देखा? सिक्योरिटी तो अभी अच्छा है, कोई प्रॉब्लम नहीं सिक्योरिटी का। আচ্ছা, তুমি শুনতে পেলেন, ইনিও নিজের প্রতিরক্ষা মন্ত্রক দপ্তরের কর্মী এবং যেটা তিনি জানালেন সিকিউরিটি ভালো রয়েছে এবং সিকিউরিটি যথেষ্ট আত্মসাত রয়েছে, তাদেরকে তিনি যথেষ্ট আশ্বস্ত বোধ করছেন এবং সেই কারণে পরিবারকে নিয়ে ঘুরতে এসেছেন এবং এই সায়ন্ত তাদের মুখ দেখে এমনটাই মনে হচ্ছে। অবশ্যই তোমাদের সঙ্গে থাকো সায়ন্ত। দিল্লি বিস্ফোরণ
বিস্ফোরণের 5 দিন, আর তার মধ্যেই আরও এক বিস্ফোরণ। মধ্যরাতে শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণ, নিহত 9 জন পুলিশকর্মী, আহত 27 জন পুলিশকর্মী এবং 3 জন নাগরিক। দিল্লি বিস্ফোরণের আগে ফরিদাবাদে বাজেয়াপ্ত বিস্ফোরক থানায় রাখা ছিল। ফরেনসিক পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় থানাতেই বিস্ফোরণের তীব্রতায় উড়ে গেছে থানার একাংশ, এবং সেই বিস্ফোরণের মুহূর্তের ছবি, সিসিটিভি ফুটেজ এসেছে আমাদের কাছে। যে ছবি আপনারা দেখছেন, বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। ছবি দেখছেন বিস্ফোরণের মুহূর্তের ছবি। In an unfortunate accidental incident, a massive explosion took place inside the police station Nowgaon in Jammu and Kashmir. It is to mention that the Nowgaon police recently cracked the case of a terror module based on leads taken from a poster. All the agencies involved in the investigation are working together in a coordinated and scientific manner. As a part of standard and prescribed procedure, the recovered chemical and explosive samples were being forwarded for further forensic and chemical examination. Because of voluminous recovery, the said process was continuously attended for about last 2 days by following the standard operating procedure. Owing to unstable and sensitive nature of the recovery, it was being handled very carefully under the expert supervision. However, during the process, an accidental explosion took place. In this unfortunate accidental incident, 9 people have lost their lives, whereas 27 police personnel, 2 revenue officials and 3 civilians have received injuries. শ্রীনগরের নওগাম থানায় বিস্ফোরণে উঠছে একাধিক প্রশ্ন। ফরিদাবাদ থেকে নওগাম থানার দূরত্ব 821 কিলোমিটার। এত দীর্ঘ পথ এই বিস্ফোরক নিয়ে যাওয়া হলো নিরাপদে, অথচ থানায় নমুনা সংগ্রহের সময় বিধ্বংসী বিস্ফোরণ। ডিটোনেটর ছাড়া কেবল অ্যামোনিয়াম নাইট্রেটে কি বিস্ফোরণ হওয়া সম্ভব? বাজেয়াপ্ত বিস্ফোরকের সঙ্গে কি ডিটোনেটর ছিল? অসাবধানতাবশতই কি সেই ডিটোনেটর সক্রিয় হয়ে এই বিপর্যয়? নমুনা সংগ্রহে ছিলেন বিশেষজ্ঞরা, তারা জানেন কতটা ঝুঁকি। তারপরও কিভাবে অসতর্ক হলেন তারা? থানা চত্বরে বাজেয়াপ্ত বিপুল বিস্ফোরক রাখা কতটা অসতর্ক পদক্ষেপ? উঠছে একাধিক প্রশ্ন। এটা অনেক বহু দূর অব্দি এর আওয়াজ গেছে, আর এর তীব্রতা অনেক দূর অব্দি হয়েছে। এক, সেটা যদি হয়ে থাকে, দিল্লি ব্লাস্ট যেটা হয়েছে, যতজন না ওখানে ইনজোর্ড অথবা মারা গেল, ইকুয়াল একটা চেকিং করতে গিয়ে অত লোকই মারা যাচ্ছে, এবং রাত্রির 11:20 সময় হচ্ছে, এবং এইভাবে তার তীব্রতম ভাবে ব্লাস্ট হয়েছে, এবং কোনো আইআইডি, এটা ইজ এ কমপ্লিট আইআইডি, যদি স্যাম্পল নিতে হয় তাহলে আইআইডি আর্মড যতক্ষণ না হবে, শুধু অ্যামোনিয়াম নাইট্রেট কি ছিল, আর একটা প্রশ্ন চিহ্ন উঠছে। তার তীব্রতম ব্লাস্ট যদি অনেক কোয়ান্টিটিতে থাকে, হতে পারে। এই প্রশ্নগুলো কিন্তু রয়ে যাচ্ছে।